জীবন চাইতো, তাহলে দুর্যোধন স্বর্ণ পাত্রে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়ে দিয়েছিল, সেটা দিল না। গোবিন্দ আমার কত ভিখারিনী পরাশরী মায়ের ঘরে গিয়ে তার কোলে বসে গলার গলার কথা কোনদিন আপনার সেবা করি না। আমার ভগবান তৃণবধি ক্ষতি হয়ে ভক্ত ভালোবেসে দিল বলে গলার প্রেম জানে তুমি কি দিচ্ছ সেটা দেখে না, তুমি কতটা ভক্তি দিচ্ছ আর দেখে বলেই না সে কাঙালের সাথে সে দিন জমির বস্তু, সে দিনের কৃষ্ণ যখন ঈশ্বর হল তিনি সর্বদা কাঁদতেন, চিন্তা তিনি থাকতেন না, তাই কিন্তু রাজা চিৎকার করে কাঁদছে কারণায় বিশ্বের অন্যতম সন্তান যার নাম উদ্ধব এসে বলছে আপনি কাঁদছেন, আপনি না ভগবান? তারা কাঁদে যারা মায়াবদ্ধ জীব হয়, আপনি তো ভগবান, আপনি কাঁদছেন কেন? কারণ সামান্য এই মানব জাতির জন্য যা আপনাকে শোভা দেয় না। বড় ভালোবাসি ওদের, বলো না কি করে আপনি ভগবান হয়ে এমন কথা বলছেন? যদি কেউ মূর্খ ব্যক্তি এই ধরনের কথা বলে তাহলে সেটা আর আপনি বৃহস্পতি বিশিষ্ট ছিলেন। ওটা বলছে আমি বেদ পড়েছি, আর বেদ পড়ে আমি যে জ্ঞান পেয়েছি তাতে আমি মায়ামুক্ত হয়ে গেছি, আমার আর কারো প্রতি মায়া নাই। আর আপনি আমরা বেদ পড়ে মায়ামুক্ত হই, আর আপনি তো বেদের বিষয় বলছেন, আপনি মায়ায় পড়ে আছেন। কৃষ্ণ উঠে এসে উদ্ধবকে জড়িয়ে ধরে একটা কথা বলেছিল, বলেছিল বেদ পড়া সহজ, কারোর বেদনা পড়া সহজ নয়। জ্ঞানী হলে বেদ পড়া যায়, প্রেমী না হলে বেদনা পড়া যায়। কি প্রেম, কি প্রেম? প্রেম যদি কি জানতে হয় বৃন্দাবনে যাও, যেতে থাকবে আর তারপরে ফিরে আসবে। আমি কেন বৃন্দাবন যাবো? উদ্ধবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান একটা পত্র লিখে পাঠিয়েছে। 3 দিনের জন্য গিয়েছিল, 6 মাস ফিরেনি। এটাকে একটা কথা সকালে একটা কথা বলেছিল, রাধারানীর সখীরা একটা কথা বলেছিল, আর যশোমতী মা একটা কথা বলেছে। 3টে কথাই 6 মাস ধরে পাগলের মতো ঘুরেছে। সকারা বলেছিল, সকারা যখন কাঁদছে উদ্ধব গিয়ে বলছে কেন কাঁদছো, আর ফিরবে না, চুপ করো।
আমাদের সকালের নামে একটাও মিথ্যে কথা তুমি বলবে না। আমাদের কৃষ্ণ বলে গেছে আমি পরশু ফিরে আসবো। ওই যে 3 দিনের হিসেবে যাবে থাকবে। আরে আজ কাল বেরোলে পরশুই চলে আসবে। এইটুকু কথা পুরো বৃন্দাবনকে বাঁচিয়ে দিচ্ছে। প্রতিদিন তারা ভাবত প্রতিদিনের হিসেব, আজ কাল বাদ পরশু চলে আসবে, পরের দিন আবার ওই হিসেব। আজ আমরা ভগবানকে দুদিনের জন্য দেখি, ভগবান আসে, কৃপা নয় জীবনের গোবিন্দকে ভুলে যায়। তারা গোবিন্দের আশায় জীবনে কাটিয়ে দিল। তবু কোনদিন কৃষ্ণের দিকে আঙুল তুলে বলেনি তুই কেন আসিস। রাধারানীর কাছে যখন পত্র নিয়ে গিয়ে দিয়েছিল, পত্র পাঠিয়ে পত্রটাকে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে টুকরো 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 করে করে আবার মধ্যে ভাগ করে দিল ললিতা। পাগল আপনি, পত্র কেন দেয়? আপনি ছিঁড়ে ফেললেন। আরে ছিঁড়লেন ঠিক আছে, একবার তো পড়ে ছিঁড়লেন। ললিতা বলেছিল তুমি পত্র পড়ো উদ্ধব, আমাদের পত্র পড়া লাগবে না, কারণ যে পত্র লিখেছে আমরা তাকে পড়ে নিই। আর দশমতী মায়ের কাছে যখন গিয়েছিল, মা কি বলেছিল? তোমরা বসে গল্প করো, গল্প করো, আমি নবনী তৈরি করতে যাচ্ছি। কেন? কার জন্য নবনী তৈরি করবে? আরে সে আর আসবে কেন বলছেন না? কৃষ্ণ আপনাদের সন্তান নয়, সে ভগবান। এতদিন জেনা ব্যথা পেয়েছি, তুমি তার থেকে বেশি ব্যথা দিয়ে দিলে কেন? এতদিন ভাবতাম আমার 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 সন্তান আমাকে ছেড়ে গেছে, আমাদের সঙ্গে তো ভগবান আছে। আজ তুমি আমাকে শুনিয়ে দিলে আমার সন্তান তো আমাকে ছেড়ে গেছে, আমার ভগবান হচ্ছে। ভগবান হয়, আমার তো ভগবান হারায়। ভালোবাসি রে নবনী দাও, আমরা কিছু নবনীকে খুব ভালোবাসি না। কেন দাও না? তোমাদের দ্বারকারও তো দাস দাসী আছে, আমরা কৃষ্ণকে একটু নবনী তৈরি করে তোমরা দিতে পারো না? আমার কৃষ্ণ নবনী খেতে খুব ভালোবাসে। কৃষ্ণ নবনী খেতে ভালোবাসে। মা, মথুরায় অনেক নবনী পাওয়া যায়, কিন্তু তাতে তো কেউ আর প্রেম মিশ্রিত করে বানিয়ে দেয়। ভগবান নবনী চুরি করে খেত বৃন্দাবনে। মথুরায় গিয়ে সেই ভালোবাসার ছিল। যদি কোনো তুমি প্রেম দাও, চুরি করে খাও, কিন্তু তুমি অহংকারের সঙ্গে সেই বস্তু নিবেদন কারো ঘরে যদি শিশুপায় প্রেম থাকে, সেইখান থেকে চুরি করে খাবে, সে দেবে না, চুরি করে খাবে। অহংকারের পৃথিবী নিবেদনও করো, এই নাও তোমাদের সেই গোবিন্দকে কিছু আমি ভাঙা ঘরে ভালো আছি, আমি ভিক্ষা করে ভালো আছি, কিন্তু তোমার মতো জমিদার হয়ে গেল, চলে যাবে বলেছে। আমি পারবো না বাবু, আমি ভিক্ষা করে ভালো আছি, আমি গোবিন্দকে ছাড়া ভালো থাকতে পারবো। তাই তোমার অর্থটা আমি তোমাকে কল করি, তুমি তো ভালোবেসে দিলাম, দিলে না, ক্ষমা করো বাবু। আমি গোবিন্দকে সব দিন বলি আমাকে তাহলে করো, আমাকে ভিখারি করো, ধনী করো। আমি তোমার কাছে করো জোরে বলছি বাবু, আমি এক মুষ্টির ভিখারি।
আমাকে ধনের ভিখারি করে দিও না। আমি সারা জীবন ওই এক মুষ্টি ভিক্ষা করতে চাই। আমাকে ধনের ভিখারি করো না বাবু। বাবু ধনী ভিখারি নদী গো ধনী ভিখারির আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ ভিখারি আমি এই তো শোধা ভিখারি নই গো বাবু, ভিখারি নই গো বাবু, তোদের ভিখারি বাবু হারিয়ে যাচ্ছি। আমি আর কোনোদিন তোমার কাছে ভিক্ষা করতে আসবো না। কিন্তু তুমি একটা কথা আমাকে বলে যাও, যে অর্থের জন্য আমি দিন রাত পরিশ্রম করি, তুমি কি এমন ধন সম্পদ পেয়েছো ওই এক মুষ্টি ভিক্ষার মধ্যে? তুমি আমার জমিদারির মতো লোভনীয় জিনিস ফেলে দিয়ে চলে গেছো। ওই এক মুষ্টি ভিক্ষায় কি আছে সেদিন আপনি বুঝবেন বাবু, যেদিন আপনি নিজে এক মুষ্টি ভিক্ষা করতে পারেন। বলে গিয়েছিল ভিখারি, যেদিন তুমি নিজে এক মুষ্টি ভিক্ষা করবে সেদিন তুমি। লালাবাবু তো জমিদারিতে ফিরে এলে, কিন্তু লালাবাবুর মন আর কোনোদিনের জন্য জমিদারিতে ফিরল না। এক ভিখারি এসে লালাবাবুকে জমিদারি ছাড়া করেছিল, আরেক ভিখারি এসে লালাবাবুর জমিদারি। এমনিতে মন মরা, জমিদারি কাজ তিনি আর করেন না। চিন্তা কি আছে ওই এক মিষ্টি ভিক্ষায়, কি আছে ওই এক মিষ্টি ভিক্ষায়, এই চিন্তা। ইতিমধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। লালাবাবু আমাদের জীবনে বাবা প্রত্যেকের জীবনে একটা ভুল হয়। হতে পারে সেটা তোমার মা, বাবা, কোনো বন্ধু, কারো স্ত্রী, কারো পরিজন, আত্মীয় পরিজনের মধ্যে কেউ, কারো ভাই, কারো দিদি, কারো থাকে না একটা মনের মানুষ। মনের মানে মনের যা কথা তাকে একদম খুলে বলা, প্রাণ খুলে বলা যায়, তার কাছে কোনো গোপনীয়তা থাকে না। এরকম একজন সবার লালাবাবুর জীবনের এমন একজন ব্যক্তি হলেন তার গ্রামের বন্ধু, যার নাম জগৎ। জগৎ ছেলের সঙ্গে থাকা, খাওয়া, ঘুমানো, একসঙ্গে লেখাপড়া শেখা, সব লালাবাবু ছোটবেলা থেকেই তাকে ছোটবেলা থেকে একসঙ্গে থাকা তো ওই গুরু গিয়ে যাওয়ায় সেই সূত্রে পরিচয়। তিনিও জমিদারের এই সূত্রে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। একদম প্রায় থেকে বেশি লালাবাবু তাকে ভালোবাসেন। আর বাবা সেই জগৎ ছেড় লালাবাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা দিয়েছে। লালাবাবুর মনে প্রশ্ন জাগলো, যার জমি আমি প্রাণ দিতে প্রস্তুত, আমার তো জমি বললেই তো আমি ছেড়ে দিতাম, তার জন্য হাইকোর্টে মামলা। ছি 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 ছি। এই ভালোবাসার প্রতিদান, এই জগতে ভালোবাসার প্রতিদান দিতে কেউ জানে না, কেউ দিতে জানে। কিন্তু
তো হয়েই গেছে, আর তো কিছু করার নেই। এরই নাম হলো বিষয় বিষ। এক কলসি পরিশুদ্ধ পানীয় জলে যদি 1 ফোঁটা কেরোসিন তেল দেওয়া যায়, ওমা ওই জলটা আর খাবে? খাবে না তো আর। কেন? আরে জল তো এক ফোঁটা তো পড়েছে, কি একটা অনেক ভালোবাসা, অনেক মায়া, অনেক বড় সম্পর্ক। একটা পুরুষ ছাড়া বাঁচবে না। এক ফোঁটাও যদি বিষয় দিক থেকে যায়, এত ভালো সম্পর্ক। এই হচ্ছে বিষয়। তা বাবা মামলা হয়ে যেতে হবে। এমনিতেই তার মন ভালো নেই, তার মন নিয়ে চলে গেছে, ওই এক উক্তি নিয়ে চলে গেছে। আবার মামলা হয়েছে বিদাত দেওয়া, আদতে কিছু করার নেই, যেতে হবে। তাই তিনি চলে গেলেন প্রস্তুত হয়ে সকালবেলায় মামলা। সারাদিনের খেলা করতে যাওয়া মানে জানেন তো, সারাদিনের ব্যাপার। হ্যাঁ, সারাদিন করার পর সারাদিন করতে আর ভালো লাগে, ক্লান্তি তো আছে, ক্লান্ত। আর সন্ধ্যার বেলা লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের বাচ্চাটি কাজ করে, কাজে। তার সন্ধ্যাবেলার কাজটা কি? বাবু ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালাবাবু যে পালঙ্কটাই শয়ন করে কিসের গো? হ্যাঁ, সোনার বাবা, সোনার পালঙ্কের ওপর নরম বিছানা। সুমতির প্রতিদিনের ডিউটি ওই বিছানাটা করে দিতে হবে। তাই বাবা, ওমা সন্ধ্যাবেলা সুমতির না হয় কাজ বাবুর ঘর পরিষ্কার করা, বিছানা করা। তোমাদের কি কাজ? ভাই বাবারা বলছে সিরিয়াল দেখো। এত বড় অপমান! কি গো সিরিয়াল দেখো? হ্যাঁ, আর বলে কি করবো, সন্ধ্যে দেখানোর সময় ভালো ফিল্ম চলে যায়। সিরিয়ালের ফাঁকে বিজ্ঞাপন দিয়েছে, ছুটে গিয়ে প্রদীপ তাড়াতাড়ি ওইটুকুটাই, ওইটুকুটাই 2 থেকে 3 মিনিটের বিজ্ঞাপন দেবে, ওইটুকু টাইমে করে নিতে হবে সন্ধ্যা দেখানো। এবার দুবার প্রদীপটা ঘুরি, বিজ্ঞাপন শেষে সিরিয়াল আরো হয়ে গেছে। সিরিয়ালের পর্বটা শেষ করে আবার যখন বিজ্ঞাপন দিয়েছে, বাকি 2 পা গেছে। এই হয়েছে আমাদের কথা। শোনো, তিনি অন্তত একটা সময় নির্ধারিত করো গোবিন্দকে দেওয়ার সংস্কার দিয়ে গেলে যার সংস্কার তাকে সময় দেবে কখন? সন্ধ্যাবেলায় আগে মায়েরা প্রতিষ্ঠা দেবেন, সিরিয়ালটা আপনি কাল দেখতে পাবেন, কিন্তু আজকের সন্ধ্যাটা কাল আসছিল। তাই মায়েরা চলুন আমরাও সন্ধ্যার সময়, বাড়িতে তো নেই, তাহলে কিছু বন্দনা হবে না। সুমতি, সুমতি, মায়েরা সব সুমতি হও, সুমতি হইও না। সুমানে কি ভালো ভালো জিনিসে মতি করো। হ্যাঁ, তো দিদিকে জানো কি করেছে, দাদা কি করেছে জানো? এইবার পুজোতে সোনা চেন দিল, তুমি দিতে পারছো না। তো ওই দিদিকে দাদা সোনার চেন দিয়েছে, সেটা চোখে পড়েছে। আর ওই দিদির গলায় একটা তুলসীর মালা আছে, সেটা থেকে ওই দিদি বাড়িতে পাথর বসিয়েছে, আমার ঘরে নেই কেন, আমার ঘরটা আমার করে দিতে হবে। ওই দিদি ঘরে গোপাল আছে, তোমার ঘরে নেই কেন, আমি তো বলছি সব বলতার চাকের দিকে নজর, হুল ভালোগুলো দেখেও দেখতে পাবে। প্রতি বছর একটা নতুন করে সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে একটা করে ওই শাড়ি জামা বেরোবে, এখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে ফুটো। এখন বলা যায় না কোথায় কোথায় ছেঁড়া বেরিয়ে পড়বে এখন। আর ওই বাড়ির ছেঁড়া জামা কাপড় গুলো ফেলে দেবেন না, জানেন তো ভালো জামা কাপড়ের কম দাম, আর ছেঁড়া জিনিসগুলো দাম, ভালো জিনিস কম দামে পাওয়া যায়। আর যত বেশি ছেঁড়া, তত ছিটমন তত দাম। দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো বাড়িতে মায়ের শাড়ি ফেলে দিদির জামাগুলো পরবে, জামাটা তার থেকে 1 হাত বড়, তুলে তুলে যাবে, কিন্তু সেটাই পরবে। আর যত বড় হয় তত অন্য জামা কিনে পরতে। তো সুমতি কবে হবে? সুমতি হও, কুমতি হয়েও না। চলো আমরা আজকে সবাই সুমতি হয়েছি বলেই না এমন সুন্দর পরিবার হয়ে এসেছি। তো আজকে সুমতি কি করেছে, আজ কাজ আর মুখে কিন্তু তার নাম চলছে সন্ধ্যার সময়। তাই তিনি তুলসী ভক্তরা করছেন। আসুন আপনারা সবাই মিলে গাইবেন। মায়েদের মাথায় তো চাদর আছে, যাদের মেয়ে একটু আঁচলটা তুলে দাও মা।
আমি গাইবো, আমার সঙ্গে গাইবে, আজ নয় প্রতিদিন বাড়িতে তুলসী তলায় প্রদীপ দেবে আর একটু করে গাইবে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ লয়ে তার বাচ্চা পূর্ণ হয় যে তোমার সময় পূর্ণ হয় যে তোমার স্মরণ লয়ে তার বাচ্চা পূর্ণ হয় যে তোমার সময় পূর্ণ হয় বিবাহ করে করো তারে বৃন্দাবন বাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ ভগবতী রাধা কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি ওমা ঝুঁকি ঝুঁকি মেরে দেখ কেউ কোথাও আছে কি আরে যতই হোক ভুলে গেলে হবে ছোট্ট মেয়ে তো এদিক ওদিক চলছে হরিনাম মহাদেব আর উকি ঝুঁকি মেরে দেখছে কেউ কোথাও আছে আর মনে মনে ভাবছে প্রতিদিন এই সোনার পালঙ্ক আর সোনার পালঙ্কের ওপর নরম বিছানা আমি প্রতিদিন নরম বিছানা করে দিচ্ছি তা কোনোদিন আমার আর এই বিছানায় একটু ঘুমানোর সৌভাগ্য হলো না ওমা হয় না বাসো না আমি নিজেই যেই কাজটা রোজ করি কোনোদিন আর আমার সৌভাগ্য হয় এটা মেয়েটা মনে মনে করে যারা যারা সোনার কাজ করে না বাইরে বাইরে থেকে অনেকে সোনার কাজ করে তারা কি করে বলেন তো গয়না তৈরি করে ভেবে দেখলে খুব সুন্দর হয়েছে দেখতে বাড়ি নিয়ে চলে আসে বাড়িতে মা থাকুক স্ত্রী থাকুক একবার করে নিল আবার নিয়ে গিয়ে দিয়ে দিল। সুমতি বলে রোজ আমি বিছানা করি আর আমি কোনোদিন সৌভাগ্য হয় না বাবু আজকে বাড়িতে নেই হ্যাঁ গো বাবু কোথায় গেছে বাবু কোথায় গেছে মামলায় গেছে হাইকোর্টে গেছে আর প্রহরীদেরকে আশেপাশে দেখা যাচ্ছে না কেউ দেখতে পাবে নাকি আর সুমতি কি করেছে ওই নরম সোনার পালঙ্কের উপর নরম বিছানার উপর একটু শয়ন করে এখন কি হবে সারাদিন পর পরিশ্রম করার পর যদি সন্ধ্যার সময় একটু নরম বিছানার বালিশ পাওয়া যায় কি হবে তোমাদের কি হচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে না তো ঘুম পাচ্ছে কীর্তনের এটা একটা অন্যতম গুণ যে কীর্তন শুনতে বসি দেখবেন যে সন্ধ্যে 7টায় হোক কি রাত্রি 12টায় বসা মানেই বসা থেকে আরম্ভ হয়ে গেল এখনো গাছের হরি বল হরি বল কাদের ঘুম পায় যাদের ঘুম পায় তাদের আমাদের ভাগ আছে সবার পায় কাদের ঘুম পায় জানো শোনো তাহলে বলবো আসবে না কিন্তু তাহলে বলবো আসবে না তো ঠিক তো বৌমা শাশুড়িকে বলছে ও মা মা বলো আমার নতুন বিয়ে হয়েছে কিন্তু বাড়ি থেকে বেরোতেই দাও ওই ফুল না চলে গেল আপনি কোথায় নাকি বলো না একটু শুনে আসি আমারও যখন কীর্তন শোনার বয়স হয়েছে আমি কীর্তন শুনতে যাবো বলে
মা তোমার বৌমা হয়ে গেল, কীর্তন শোনার বয়স হলো না। আরে চলোই, কীর্তন শুনে হবেটা কি বলো দেখি বাবু? কি পাবো? ঘরে এসি খাওয়া দাওয়া করে সেই সময় ঘুমোই, শরীর আরাম পাবে। বলে আরে তুমি জানো না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তা মধুর মানে কি? হ্যাঁ? তাহলে হরিনামের স্বাদটা কিরকম? মিষ্টি। বলে হরিনাম খুব মিষ্টি, একটা স্বাদ তো তুমি আস্বাদন করে দেখো, এত মিষ্টি তুমি কোনোদিন ভুলতেই পারবে না। বৌমা তো নিয়ে যেতে চাইছে না, তাই বলে নিয়ে যাচ্ছে যে নাম এত মিষ্টি, যদি তুমি একবার আস্বাদন করতে পারো আর কোনোদিন ভুলবে না, বারবার তুমি ছুটে যাবে। চলবে না একবার, তাই তো বৌমা নিতে পারতো না। বৌমা সুন্দর করে সেটা এখন কীর্তন শুনতে এসেছে। এখন কিছু কিছু মানুষ আছে, বিশেষত মায়েরা তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, দেখে পুরো প্যান্ডেলের মধ্যে তিনটি জায়গা প্রথমে ভরে যায়। কোন তিনটে জায়গা? এক সামনে যারা ভক্তরা তাড়াতাড়ি এসে সামনে থেকে বসবো, কীর্তনিয়ার সামনে একটু হরিনাম। দ্বিতীয় হচ্ছে খুঁটির গোড়ায়, এগুলো আগে ভরবে। আর তৃতীয় হচ্ছে শেষের দিকটা আগে ভরবে। যারা মানে মনে মনে ভাবে মেয়েটাকে ফোনে দেখে তুই সামনে থেকে একটু দেখে আসে, তারা পেছন দিকে এসে বসবে, দেখো আর বলবে না, সামনের দিকে চলে গেলে বেরোতে পারবো না। এই তিনটে জায়গা আগে ভরে, রীতিমতো শাস্ত্র নিয়েছে খুঁটির গোড়ায় বসে। এইবার তখনও বড় দল উঠছে না, কীর্তন শুরু হয়নি। কীর্তন যখন শুরু হয়নি, বসে থেকে একটুখানি ঘুমিয়ে নি, ছুটিতে ঠেক দিয়ে রীতিমতো কীর্তন শুরু হয়েছে। কীর্তন শেষের পর্যায়ে তার হাওয়া বন্ধ হয় না, আর ঘুমো হয়। তো শেষের দিকে কীর্তন শেষ হব হব করছে, একটা ছোট্ট ব্যাগ এর মধ্যে পড়ে। এখন বুড়ির স্বভাব ছিল পান খাওয়া, সবসময় পান খেয়ে। বাকিটা এবার ভেবে নাও কি হয়েছে, মজা একদম ঘুমের ঘোর জানে বাড়ি। এখন সেই সময় বৌমা ডাকছে, মা ও মা, মা কি হয়েছে? কীর্তন শেষ হয়ে গেছে, কোন সবাই বাড়ি যাচ্ছে। এখন বলতে পারছে না কত রাত বাজে। কীর্তন করলে মায়েরা কে একা যায়, সব দল বেঁধে বেরোবে। এখন কে বলছে ওই গানটা খেলবো না, আরে এই দিলে তো আমি আগে শুনেছি, এবার বেশ ভালো লাগছে। তাই নানান গল্প হচ্ছে, সব এগোচ্ছে। এখন সবাই বাড়ি যাবে, যাদের বাড়ি আসছে ঢুকে যাবে, এই তোমরা যাও গো, আমি আর লাগবে। এই করতে 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 একদম শেষের দিকে ভাবছি বৌমা এক সঙ্গে চলে দিদি সাথে বৌমা এই বলে ভাবছি বৌমা ডাক্তার বৌমা নাস্তা করে তুমি ভারী মিথ্যেবাদী তো। কেন? আমি তো মিথ্যে কথা বলছি। তুমি যে আমাকে যাওয়ার সময় বলে নিয়ে গেলে বৌমা হরিনাম কি, মুখটা পুরো তেতো হয়ে গেছে, কিসের মিষ্টি? তুমি বলেছিলে এমন মিষ্টি কোনোদিন ভুলবো না, কিন্তু মুখটা আমার এমন তেতো হয়েছে জীবনে ভুল। বৌমা বল দুনিয়ায় মিষ্টি মিষ্টি কথা বললো, তেতো লাগলো। হ্যাঁ, পুরো মুখটা আমার তেতো, আমার হাতটা আমার বেকার করে দিল। বাবা বৌমা জিজ্ঞেস করছে না করো তোমায় কিছু, বলে কীর্তনের স্বাদ এইখানের নয়, কীর্তনের স্বাদ কোথাকার? এইখানে, এইখান দিয়ে আমাদের স্বাদ করি। তবে মা যখন বলছে কীর্তন যদি খারাপ হয় কাম যেতে হবে, মিথ্যে তো কেন? আটা করো দেখি, আর করতেই তেতোর কারণ বেরিয়ে গেছে, নিতাই গৌর হরি হরি। তো যারা বাবা ওই করে ঘুমোতে আসে, তাদের জন্য যত ভালোই কীর্তন হোক, কীর্তনটা তেতোই। আর যারা কীর্তন পিপাসু হয়, তাদের কাছে হরিনাম তো মিষ্টি হবেই। এই যে আমি মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, কিছু কিছু মায়েদের ঘুমের লেস এলেও কেটে যাচ্ছে, ভালো না খারাপ? যার ঘুম ভাঙছে তাকে জিজ্ঞেস করছে ঘুমটা কেমন ভাঙলো, কি সুন্দর ঘুমটা, কি করবো কাজ চাই এই লোক।
আর পঞ্চিত বাবারাও আমাদেরকে এই জন্য সবাইকে জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। আমাকে যাই বলে কিছু করার নেই। হরি বল হরি বল। তা এই যে আপনাদেরকে হরিধ্বনি দিচ্ছি, অনেকেরই বিরক্ত লাগছে, কিন্তু সুমতির কাছে যদি একটু হরিধ্বনি দেওয়ার কেউ থাকতো, হাতটা যদি তুলতে হতো, ঘুমটা তো আর ধরতো না। আর সুমতি না ঘুমলে তার জীবনে বিপদ বিপদ এসেছে। কি বিপদ? সবে মাত্র মেয়েটার ঘুম এসেছে আর লালা বাবু ফিরেছে। তা মেজাজ ভালো নেই, মন ভালো নেই, সারাদিনের পরিশ্রমে শরীরটাও ভালো নেই। তা তিনি চিন্তা করছেন যাই একটু শয়ন কক্ষে বিশ্রাম নিই, আর করতে ভালো লাগছে না। যেই না শয়ন কক্ষে প্রবেশ করেছেন, দেখছেন তার সোনার পালঙ্কের ওপর দাসী ঘুমিয়ে আছে। এত বড় কথা তোর! তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? ছি 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 ছি! প্রহরী, প্রহরী, তাড়াতাড়ি আয়, ধরে নিয়ে যায় কে? আর ধরে নিয়ে গিয়ে 30 বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির ঘুম ভেঙে সোনার পালঙ্কের ওপর দাঁড়িয়ে 30 বেত্রাঘাত হবে। মহিলা ছুটে আসছে, বড় বড় চোখ করে লালাবাবু কাঁদতে আসছে। আর সুমতি লালাবাবুর দিকে দেখে একবার হাসছে, একবার কাঁদছে। কত বড় কথা! আমি তোকে শাস্তি দিলাম, তুই অপরাধ করলি, তার উপর তুই একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস। না বাবু, আমি আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না তো তুই হাসলি কেন? কি হলো বল, হাসলি কেন? বাবু, এ জগতে সবার বিচার হবে। তুমি ভালো কর্ম করলেও তোমার বিচার হবে, তোমার সঙ্গে ভালো হবে। তুমি অসৎ কর্ম করো, খারাপ কর্ম করো, সেটাও ঘুরে ফিরে তোমার কাছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম। হ্যাঁ, মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ, আমি অপরাধ করেছি, কিন্তু 10 মিনিট ঘুমানোর জন্য 30 বেত্রাঘাত। এই বিচার দেখে আমি ভাবি। তাই যদি তুই হাসিস, বল এবার তুই বল, তুই কাঁদলি কেন? কি হলো বল, বল তুই কাঁদলি কেন? আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কাঁদলি তুই কাঁদলি বলে বলে পশুমতি, কাঁদলি বল বল ও সুমতি, কাঁদলি বল বল ও সুমতি, কাঁদলি না বাবু, আমায় জিজ্ঞেস করো না, বলতে তোকে আজকে হবে না। বল বল তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলি, তুমি কাঁদবে না তো? না না না, আমি কেন কাঁদবো? বল তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ। আমি এই সোনার পালঙ্কে ঘুমিয়ে অপরাধ করেছি। 10 মিনিট ঘুমালাম বলে আপনি আমাকে 30 বেত্রাঘাতের শাস্তি দিলেন। ঠিক আছে, ভালো করেছেন, কিন্তু আপনি আপনার আমাকে এটুকু বলুন, আপনি আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক কে? গোবিন্দ উপরে বসে আছেন, তিনি সবার মালিক। তাহলে বাবু, এই সোনার পালঙ্কে 10 মিনিট ঘুমালে আপনি আমার মালিক হয়ে যদি আমাকে 30 বেত্রাঘাতের সাজা দেন, আপনার মালিক উপরে বসে আছে, আপনি সারা জীবন কতগুলো সময় এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন, তাহলে ভাবুন আপনার মালিক আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়েছে, সেটা ভেবেই তো আমি কেঁদে ফেলেছি। তাই হরি হরি বল, হরি হরি বল। মুহূর্তের মধ্যে লালাবাবু দুটো নয়নে অশ্রু বাড়ি নেমে এলো, ফটফট করে কেঁপে উঠলো সারা দেহ, মাটিতে বসে পড়লেন, সুমতিকে জড়িয়ে ধরে বলছিল, সুমতি তুই কি বললি? আমি যদি তোর মালিক হই, আমার মালিক গোবিন্দ, সেও তো তাহলে আমার জন্য শাস্তি তুলে রেখেছে। তোরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি, তুই আমার দাসী নয় রে মা, আজ থেকে তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা
পালঙ্কেতে আমি এই করিলাম ঘুমাবো না এই পালঙ্কেতে আমি এই থাকবে যত থাকবে যত নানা পালঙ্কেতে আমি ঘুমাবো না আমি ঘুমাবো না আমার দেহে যত এই প্রাণে থাকবে আমার দেহে যতদিন প্রাণ থাকবে দেহে মন করিলাম আমি হরি 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 বলে জয় গৌর শিবনাথ হরি 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 হরে কৃষ্ণ চলছে হরে নাম চলছে হরে নাম চলছে